সেবনের সভাপতি নেতৃত্বে আমি পরিচালনা করে পূজা কাজের কথাই বলি। আমরা যে আলোচনা করছি কাজের, মাসবাদীরা আলোচনার জন্য আলোচনা করে না, লেখার জন্য লেখে না, তথ্যের কোনো দাম নেই যদি সেটা প্রয়োগ করা হয় না, প্রয়োগের জন্যই প্রস্তুত। কাজে আমি সেই প্রেক্ষিতটা সামনে রেখে আপনাদের কেউ মনে করবেন না যে পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষিত বলছি আমি আপনাদের, কেউ মনে করবেন না যে এখনকার এই মুহূর্তে যে আন্দোলন সংগ্রামগুলো রয়েছে দেশব্যাপী সেই সব বিষয়ে আমি যেটা আমাদের আজকের আলোচনার বিষয়ে আমি সরাসরি সেই বিষয়ে লিখেছি। প্রথম কথা হচ্ছে যে আলোচনার একটা প্রেক্ষাপট লাগে তো প্রেক্ষিত লাগে, যেখান থেকে আলোচনায় জায়গা হবে, সেটা হচ্ছে এই যে আমাদের পার্টি, আমি পার্টির কথা বলছি, এখানে তো কোনো ফ্রন্টের কথা না, পার্টির নেতা ফ্রন্টে কাজ করে ঠিকই আছে, কিন্তু পার্টি কর্মসূচি মূল কথা হচ্ছে যে বিপ্লবের স্তর ঠিক করে এবং তারপরে কর্মসূচি ঠিক করে। আমরা সবাই জানি যে আমাদের পার্টির বিপ্লবের স্তর হচ্ছে কর্মসূচি যা ঠিক করেছে গণতান্ত্রিক বিপ্লব। যেহেতু গণতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব এখন বুঝবারা দেয় না, সময় বুঝবা গণতান্ত্রিক বিপ্লবের যুগে যেটা ছিল সেটা আমরা জনগণতান্ত্রিক বিপ্লব বলি, কারণ এটা শহীদ ছেলে শহীদ মন্ত্রী এসব ছাড়া সম্ভব না। সেই জনগণতান্ত্রিক বিপ্লবের মোর্চা কী হবে, তাদের নিয়ে কারা কার নেতৃত্ব দেবে, কে ডান পাশে থাকবে, কে বাম পাশে থাকবে, কে একটু দূরে হলেও থাকবে, কেউ একটু দূর থেকে দেখবে, মানে আসবে কি আসবে না, নজরুলমান কে থাকবে, এই সবগুলো আমাদের পার্টি কর্মসূচিতে বিশ্লেষণ করা হয়েছে এবং সেই ভিত্তিতে ওই ফ্রন্ট তৈরি করাই জনগণতান্ত্রিক ফ্রন্ট, জনগণতান্ত্রিক বিপ্লবের জন্য আমরা আমাদের সব কাজ ওই লক্ষ্যে ওইটা সামনে রেখেই আমরা সেগুলো করি। পার্টি কর্মসূচিকে আমরা সাধারণভাবে করি, এটা হচ্ছে আমাদের রণনীতি, স্ট্র্যাটেজি, বিপ্লবের জন্য যাত্রা। আর ওই লক্ষ্যে পৌঁছতে হলে রণকৌশল সেটা রণনীতির অধিক ওই লক্ষ্যে পৌঁছবার জন্য আমরা রণকৌশল কী কী করেছি। দীর্ঘমেয়াদী রণকৌশলের কথা বলছে, ইলেকশনের প্র্যাকটিস নয়, এটা নির্বাচনী সংগ্রামের রণকৌশল কি। আমাদের পার্টি কংগ্রেস যেরকম আমাদের আশু রণকৌশলগত লাইন, রাজনৈতিক রণকৌশল লাইন যারা গ্রহণ করেছে সেটাও এটাতে আছে, কিন্তু তার তাৎপর্য বোঝা দরকার। আমরা যেটা দীর্ঘমেয়াদী রণকৌশলগত লাইন যে আমরা দশম কংগ্রেস থেকে বলেছি, এটা 23তম কংগ্রেস শুরু হয়, দশম কংগ্রেস জ্বলন্ত। তো কাজে সেই সময় 78 সাল থেকে এই পর্যন্ত আমি বলছি যে এই যে সময়টা একই কথা বারবার করা হচ্ছে প্রত্যেক পার্টি কংগ্রেসে বলা হয় যে আসল রণকৌশলগত লাইন যা হচ্ছে, কিন্তু জনগণতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে যে রণকৌশলগত লাইন আমরা নিয়েছি সেটা হচ্ছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট গড়ে তোলা। অনেক এবারে পার্টি কংগ্রেসেও দেখা হয়েছে, কিন্তু আমি মূল কথায় ফিরে যাই যে বাম গণতান্ত্রিক ফ্রন্ট মানে কি, কাদের? তাহলে জনগণতান্ত্রিক ফ্রন্টের সঙ্গে জনগণতান্ত্রিক বিপ্লবের জন্য যে ফ্রন্ট হবে আর বাম গণতান্ত্রিক ফ্রন্ট যাদের নিয়ে হবে তাদের পার্থক্য কোথায়? প্রথমত বুঝে নিন, কোনো পার্থক্য নেই। এক, সেই সব শ্রেণীগুলো, যে শ্রেণীগুলোকে নিয়ে জনগণতান্ত্রিক ফ্রন্ট গঠন করতে হবে, সেই সব শ্রেণীগুলোকেই বাম গণতান্ত্রিক ফ্রন্টে আমরা সংগঠিত করার চেষ্টা করি। পার্থক্য তাহলে কোথায়? সেই সব শ্রেণীগুলো, কিন্তু পার্থক্যটা হচ্ছে এই যে
এটা একটা বিপ্লবের স্তরে যেটা হয় সেটা বিপ্লবের স্তরেই নয়, তার আগে বাড়ে। তার আগে একটা দীর্ঘমেয়াদী রাস্তা আছে, সেই রাস্তায় আমাদের যেতে হবে। জনগণতান্ত্রিক বিপ্লবের সরকারের নেতৃত্ব কে দেবে? সর্বহারা শ্রমিক। ভিত্তি কি? শ্রমিক কৃষক মৈত্রী। শ্রমিক কৃষক মৈত্রী মানে এখন শ্রমিক আর কৃষক যখন পার্টি কর্মসূচি আমরা করেছিলাম, এই পার্টি কর্মসূচি সময় উপযোগী করেছি, তারপরে এতগুলো কংগ্রেস এক জায়গায় দাঁড়িয়ে নেই, এদের কাঠামোতে অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই গঠনের বদলে গেছে। আমি সেদিন আপনারা আমার চেয়ে বেশি জানেন, আমি দু এক কথা হয়তো তোমাকে বলবো। সুতরাং শ্রমিক কৃষক মৈত্রী নেতৃত্ব হচ্ছে শ্রমিক শ্রেণী। আর তারপর দাঁড়াচ্ছে যে কী বলে কৃষকের বিভিন্ন স্তর, সেগুলো নিয়ে একটা বোঝাপড়া আছে আমাদের। সেটা কি? যে মূল শ্রমিক শ্রেণীর সঙ্গে কৃষকের মৈত্রীর মূল মিত্র কে হয়, নির্ভরযোগ্য মিত্র কে হয়, খালি মিত্র কে, দোদুল্যমান মিত্র, কৃষকের মধ্যে স্তর বিভাগ করা হয়েছে। মূল মন্ত্রী একেবারে মিত্র হচ্ছে, অবশ্য অনেক ক্ষেত মজুরদের বাদ দিচ্ছে, কারণ তারা মূলত গ্রামীণ শ্রমিক, কৃষি শ্রমিক। এই ক্ষেত মজুর আর কৃষি শ্রমিক কিন্তু কথার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। ক্ষেত মজুর ধারণাটা আমরা অনেক আগের থেকে নিয়ে আসি, যে খেতে খাটে, আমাদের খাটে, সে হচ্ছে ক্ষেত মজুর। ওই রকম বিশুদ্ধ ক্ষেত মজুর আজকে আপনি পাবেন। সেই জন্য যখন কৃষিতে, এখানে আপনাদের প্রস্তাব আমি দেখছিলাম যে কৃষিতে পুঁজিবাদের বিকাশ হয়েছে, তখন স্বাধীনতার পরে, তারপরে আরও উদারনীতি যুগে এখন তো একটা আবার বড় সংকটেই পড়েছে, যেটা এখানে যে তিনটা কথা বলা আছে তার উপরে একটা, কারণ এখন পুঁজিবাদের একটা দীর্ঘস্থায়ী সংকট, সেই অর্থে আমরা 150 বছর দেখি। কাজে এইগুলোর চেহারা বদলে গেছে অনেকগুলো। সেজন্য বিশুদ্ধ ক্ষেত্রগুলো আপনার পাবেন না। কৃষি শ্রমিক বলতে যখন একটা পুঁজিবাদী শ্রমিক, পুঁজিবাদী কৃষি যেখানে হচ্ছে, পুঁজিবাদের গণতন্ত্রের বিকাশ হয়েছে, সেখানে যারা কাজ করছে তাদের কৃষি শ্রমিক করা। কিন্তু যেখানে প্রাক পুঁজিবাদী সম্পর্ক হয়েছিল, অর্থাৎ আগেকার সম্পর্কের ছাপ থেকে গেছে, সামন্ততান্ত্রিক সম্পর্ক থেকে গেছে, সেখানে সাধারণত ক্ষেত্রীয় বলা হয় সুশিক্ষিত। এগুলো ভাষার ব্যাপার, আমি ট্রেনিং করতে যাচ্ছি। কিন্তু কৃষকদের মধ্যে ক্ষেত মজুরদের বাদ দিলে আমি বলছি, ক্ষেত মজুররা হচ্ছে তারা যারা শ্রমিকদের মধ্যে সঙ্গে তাদের মূলত অন্যের জমিতে পরিশ্রম করে সে বেঁচে থাকে খেটে, তারা হচ্ছে ক্ষেত মজুর। তার নিজের জমি নেই বললেই চলে, বড় দূর একটা স্বাস্থ্য নিচে বিক্রি কিছু আছে, এছাড়া কিছু নেই। কিন্তু তার পরের স্তরটা যেটা, সেটা হচ্ছে গরিব কৃষক। গরিব কৃষক হচ্ছে তারা যাদের, এগুলো সবই আপনাদের জানা আছে, কিন্তু আমি আবার আপনাদের বলবার চেষ্টা করছি, কারণ এটা চিনতে পারে না। মিত্র বললে বুঝেছে তাকে, যে আমাকে বুঝেছে, চা খাইয়েছে, ভালো গল্প করেছে, টাকাও দিয়েছে, সেই মিত্র না, শ্রেণী দিয়ে দেখতে হবে। গরিব কৃষক হচ্ছে সেই কৃষক যার নিজস্ব জমি আছে, জমি না থাকলে কৃষক গরিব করছে। সুতরাং জমি আছে, সেই জমিতে সে চাষ করে, সেই যে চাষ করে তাতে তার বছরের অন্য সংস্থান পায় না, বাকিটা তাকে অন্যের জমিতে খাটতে হয়। নিজের জমিতে যে যতদিন খাটে বছরে, তার চেয়ে বেশিটা খাটে হচ্ছে অন্যের জমি। অন্যের জমিতে সেখান থেকে মজুরি করে, মজুরি থেকে তবে সে দিন যায়। লোকগুলোকে যখন আপনি দেখেন, পরিবারগুলোকে গ্রামে, তখন দেখলে কথা বললেই বুঝতে পারেন আপনারা, যে না থাকলে তার কথাই নেই, যে এরা কারা, এরা কত সংখ্যায়। যাই হোক, এটা হচ্ছে গরিব কৃষক।
মাঝারি কৃষক এটা হচ্ছে উল্টো একদিক দিয়ে, সেটা হচ্ছে এই যে সে সাধারণত খাটতে যায় অন্যের জন্য, তার যেটা হয় বছরে তাতে টেনে টুনে চলে যায়। টেনে টুনে বললাম এই জন্য যদি খরা হয়, বন্যা হয়, তাহলে সেখানে মুশকিল চলে যায়, সেভাবে টেনে টুনে চলে যায়। তার জমিতে সে নিজেই পরিশ্রম করে অর্ধেকের বেশি, যখন মজুরি লাগে, মজুর খাটতে হয় মাঠে, তার অর্ধেকটা বেশি হচ্ছে তার পরিবারে, আর বাকি কমটা হচ্ছে সে খাটায়। মোটামুটি মাঝারি কৃষক বলতে এই বলি। তারপরে স্তরটাকে আমরা বলি ধনী কৃষক। ধনী কৃষক তারা সেও জমিতে কাটে, কাটে না নয় কি, যে কাটে না সে ধনী কৃষক না, সে খাটে, খুব কম খাটে, বেশিটা সে মজুরি খাটে, আর তার টেনে টুনে চলার ব্যাপার। তার যাই হোক না কেন বছরের শেষে উদ্বৃত্ত হয়, কিন্তু উদ্বৃত্ত হয় তাকে ধনী কৃষক হয়। তারপরে জমিদার জমিদার যাই বলেন আপনি, দুটো কথার মধ্যে বিরাট পার্থক্য আছে। এই যে জমিদার বলতে আমরা যারা বুঝি যা সেই, আর জোরদার সাধারণত যেটা এই জেলায় বিশেষ করে গুরুত্বপূর্ণ, কারণ মানে জোরদার কথাটার উৎপত্তি মূলত এই জেলায়। কারণ জমিদারদের তাদের জমি তারা চিন্ত হতো, কোথায় কত জমি আছে সেসব জানত ওরা। ওখানে কলকাতায় বেতন কোথায় বলছি, বাইরে নাচ, পায়রা ওড়ানো, এইসব নিয়ে ব্যস্ত থাকতো মোটামুটি। তো বাকি যে ওইগুলো আর একদম নিচে যে থাকছে তার মাঝখানে অনেকগুলো স্তর ছিল, তো তাকে বলা হয় যে মাঝখানটায় ধাপ 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 করে এই যে অনেকগুলো স্তর, তার মধ্যে একদম উপরেরটা হচ্ছে জোরদার। জমিদার যাকে মোটামুটি দিয়ে দিত সেটা হচ্ছে এই জোরদারদের কাছ থেকে, জমি দিয়ে দিলাম, তারপরে তুমি কি বলে আমাকে এই খাজনা দেবে, আর বাকি কিছু বোঝা যাবে। এখানকার জোরদার এই জেলার কথা বলছি আমি, আপনাদের এসব কথা বলছি এই জন্যে, পশ্চিমবাংলার সব জেলার চিত্র একরকম না, ভারতের তো নয়। তার একটা বড় কারণ হচ্ছে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, যে এই আমাদের এখানে যেটা কলকাতা প্রেসিডেন্সি, যেটা ব্রিটিশরা আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় থেকে আসছে, যেটা হচ্ছে কলকাতা প্রেসিডেন্সি বলে যেটা ছিল, যার মধ্যে এখন যেটা পূর্বাঞ্চল আছে, আগাম থাকা নিয়ে থেকে আরম্ভ করে কলকাতা, পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা, এইসব নিয়ে এইটা কলকাতা প্রেসিডেন্সি ছিল। এই কলকাতা প্রেসিডেন্সি একমাত্র প্রেসিডেন্সি যেখানে যাকে বলা হয় যে এই যে মানে কি বলে জমিদার ভিত্তিক ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্ত ইত্যাদি, পার্মানেন্ট সেটেলমেন্ট, এগুলো কলকাতা প্রেসিডেন্সি। বাকি তিনটা প্রেসিডেন্সি অবিভক্ত ভারতের কথা আমি বলছি, সেই অবিভক্ত ভারতের তিনটা প্রেসিডেন্সি সেগুলো মূলত রায়তবাড়ি ব্যবস্থা। রায়তবাড়ি ব্যবস্থা মানে মোটামুটি যে জমিটা চাষ করছে, যে মাঠে আছে, তাকে রায়তকে তুমি জমি দিয়ে দেবে। মাঝখানে এতগুলো স্তর ছিল, ইন্টারমিডিয়েট যেতে বলা হয়, সেটা মাঝখানে এতগুলো স্তর ছিল না। সেটা স্বাভাবিকভাবে সেটাই হচ্ছে প্রগতিশীল ছিল। যদিও যারা এখানে পড়েছিলেন বর্তমানে আমি জমি আছে, শুধু কথা হচ্ছে যে এটা পড়েছিলেন, বলা হতো যে চারটা প্রেসিডেন্সির যারা মাথা ছিল তাদের মধ্যে উনি নাকি সবচাইতে অপেক্ষাকৃত প্রগতিশীল এবং তাকে বলা যায় মেধা সম্পন্ন ছিল। উনি ভেবেছিলেন যে জমিদারদের যদি জমি দিয়ে দিই আমি বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট ইত্যাদি এসব করে, তাহলে ব্রিটেনে যেরকম করে ওখান থেকে পুঁজিবাদী জমিদার তৈরি হয়েছে, গণতান্ত্রিক জমিদার তৈরি হয়েছিল, সেরকম এখানে তৈরি হয়। উনি এদের চিনতেন, উনি থিওরিতে ঠিক ছিলেন, এটা হয় না। বাকি তিনটা প্রেসিডেন্সি, অর্থাৎ ম্যাড্রাস প্রেসিডেন্সি দক্ষিণের রাজ্যগুলোকে নিয়ে, আর বাকি হচ্ছে কী বলে বোম্বে প্রেসিডেন্সি। বোম্বে প্রেসিডেন্সি মানে আপনি বোঝেন, ওই
মারাঠা গুজরাট ইত্যাদি ছড়িয়েছে। আর পাঞ্জাবের দিক থেকে ওই দিকটা তখন বাকি এখন যেটা পশ্চিম পাকিস্তানে আছে এটা লাহোরে। এই হ্যাঁ কম বলে ভালো হবে, হয়তো এখন কম বলে আছে, তাই ছেড়ে বললে হবে, ঘুরে বললে হবে দেখি। বল থেকে হলে ঠিক আল্লাহ। হ্যাঁ ওখানে সব কম হবে। বলার উপরে কন্ট্রোল রাখা মুশকিল, ওখানে যখন কন্ট্রোল রাখতে পারে সেখানে তো হয়ে আসতে পারে। আর একটু কমবে, কী করবেন দেখি আপনি আস্তে আস্তে বলবার চেষ্টা করছি, আমি তাড়াহুড়ো করছি না। কথা হচ্ছে যে সেই জন্যে ওই রায়তবাড়ি ব্যবস্থার সঙ্গে আমাদের এখানকার ব্যবস্থা মেলে। আবার ওই প্রত্যেকটা প্রেসিডেন্সিতে আবার নানা রকম চরিত্র আছে, সেগুলো বাদ তার মধ্যে আমি যাচ্ছি। আমি বাংলার কথা যদি বলি, কলকাতা প্রেসিডেন্সিতে যা হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত আছে, সেখানে কিন্তু সব জায়গায় একরকম চরিত্র না। আমি 24 পরগনার কথা বলছি এই জন্যে যে এই যে যোদ্ধা যারা হলো এরা আর কাউকে না চাষিকে দিয়ে চাষ করাবে আর বাদ নেবে। ভাগ চাষি এই ব্যাপারটা উত্তরবঙ্গের আদিয়ারের ব্যাপারটা একটু আলাদা, আমি বোঝাতে যাচ্ছি না, কিন্তু এই আদিয়ার নাম থেকে আপনি হয়তো বুঝতে পারেন। কিন্তু আমি বলছি যে ভাগ চাষির ব্যাপারটা হচ্ছে এইখানে প্রয়োজন। আপনি যদি দক্ষিণের রাজ্যে গিয়ে কোথাও বলেন ভাগ চাষি, তখন আমাদের সরকার যখন ছিল তখন ওরা প্রায় বলত, আবার ভাগ চাষি কেন, ওদের কি রায়ত সত্য নেই নেই, রায়ত কি ভাগ চাষি কি ওরা বুঝতে পারবে, কারণ ওদের তো হচ্ছে রায়তবাড়ি ব্যবস্থা ছিল। তো কাজে এখানে ভাগ চাষি কথাটা ওইখান থেকে হয়েছে মোটামুটি। সুতরাং এই তারপরে আমি ওই অনেক প্রশ্ন অনেক তৈরি আছি না, কত রকম বিদ্রোহ থাকবে কী ব্যাপার ওসব যাচ্ছি। এই যার জন্য আপনি দেখবেন সেবা আন্দোলন ঐতিহাসিকভাবে এখানে যেরকম হয়েছে আরও কিছু জেলায় রয়েছে। বর্ধমানে আপনি ওইরকম দেখবেন, বর্ধমানে বড় আন্দোলন হচ্ছে ক্যানাল করা আন্দোলন, ক্যানাল দিয়ে আন্দোলন, বাংলার ব্যাপার, তারপরে জমি দখলের ব্যাপার। এখানে ভাগ চাষি যেরকম জমি সেটার অধিকার অন্য জায়গায় হচ্ছে, কী বলে ওখানে হচ্ছে যে বেনাম জমি ভূমি এগুলো উদ্ধার করে কন্ট্রোল ইত্যাদি এসবের লড়াই, ওগুলো বৈশিষ্ট্য আলাদা আলাদা আছে। আপনাদের এলাকার মধ্যেও একই জেলায় হয়তো 19-20 হবে, পরের দিকে যখন ওদিকে সুন্দরবন ইত্যাদি প্রেজার লাইন বেরিয়ে হয়েছে, তারপরে এদিকে এর মধ্যেও পার্থক্য আছে। সুতরাং নির্দিষ্ট পরিস্থিতির নির্দিষ্ট বিশ্লেষণ মার্ক্সবাদের মূল কথা হচ্ছে এই যে কৃষি সম্পর্কটা কীরকম সেটা বোঝার জন্য। কিন্তু মূল কথা হচ্ছে এই যে কৃষকের কয়েকটা স্তর বললাম, এর মধ্যে জমিদার বলেন, যোদ্ধা যাদের বলেন, এখানে তাই বলে যাই বলেন, আপনি এই যোদ্ধাদের কী বলেন, তারা কেউ নিজে জমিকে কাটে, তাদের পুরোটাই মজুরি কাটায় এবং তাদের উদ্বৃত্ত তো হয়নি, সেটা কোনো সন্দেহ নেই। তারা দুরকম হতে পারে, একটা সামন্ততান্ত্রিক আর একটা হচ্ছে পুঁজিবাদী, দুরকম জমিদার হতে পারে। এইগুলো আমাদের দেশে খুব মাপ করা মুশকিল, এখানে আরও মুশকিল। কারণ এই যে পুঁজিবাদের বিকাশ হরিয়ানাতে যেরকম পাঞ্জাবে হয়েছে, বাংলায় সেরকম হয়নি, কি ওড়িশা আসামে হয়। সুতরাং উত্তরপ্রদেশ পশ্চিমের দিকে একরকম, পূর্বের দিকে আরেক রকম জমি সম্পদ। সুতরাং পুঁজিবাদী জমিদার বলতে যা বোঝায় একেবারে বিশুদ্ধ, সে আপনি হয়তো আপনার জেলায় কজন খুঁজে পাবেন আমি ঠিক যাই না। কিন্তু আধুনিক যন্ত্রপাতি এসব ট্রাক্টর ব্যবহার করছে, এসব খালি ওইগুলো দিয়ে বোঝা যায় না। তো সম্পর্কের দিক থেকে বলছে
এখন এই যে কৃষকের স্তরগুলোকে নিয়ে হচ্ছে কৃষক ঐক্য, ক্ষেত মজুর, যেটা যেরকম যেরকম প্রতিবাদের বিকাশ হয়েছে সেটা যেরকম কৃষি শ্রমিকে পরিণত হয়েছে, এবং সেই সেই অংশ, এর মধ্যে কৃষকদের, গরিব কৃষকের অংশ, এরা হচ্ছে শ্রমিক শ্রেণীর মূল ভিত্তি। মাঝারি কৃষক নির্ভরযোগ্য, খালি মিত্র বা নির্ভরযোগ্য পেতে হবে না মিত্র। আপনি ওকে শত্রু বানান দিলে, আপনি যদি গিয়ে বলেন কালকে কোনো কোনো মাঝারি কৃষককে, এই তুমি নির্ভরযোগ্য, তুমি খালি মিত্র, আর আমি হচ্ছি একেবারে একেবারে মূল মিত্র, তাহলে সব বলমান বুঝবার জন্য। আর ধনী কৃষক হচ্ছে দোদুল্যমান মিত্র, সে যখন অসুবিধায় পড়ে তখন সে এদিকে চলে আসে। আর এখন ভারতে আপনারা হয়তো দেখেছেন, সর্বশেষ আমাদের কেন্দ্রীয় কমিটি একটা বিশ্লেষণ করেছিল, যেটা হলো ডিগ্রি ঘিরে সংযুক্ত কিষাণ মোর্চা। সেটাতে কী দেখা গেল? সেটাতে দেখা গেল যে সব রকমের কৃষক, গরিব কৃষক সহ, এমনকি যাদের বলা যায় সেই অর্থে সংজ্ঞা ধরলে যাদের বলা যায় যে পুঁজিবাদী জমিদার, সেই তারা প্রায় সব অংশেরই সামিল হয়েছে ওই লড়াইটা। অর্থাৎ এমন যখন সংকটটা হয়, যখন ধনী কৃষক, যাকে দোদুল্যমান বলছে, সে দোদুল্যমান থাকে না, সে তখন আপনার দিকে চলে আসে। এটা সেরকম সময় যে সময় আমরা আছি। বাকি শ্রমিক এর সঙ্গে মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ইত্যাদি দিয়েছে, যে বেশি কিছু বলার নেই। যাদের নিজস্ব কোনো উৎপাদনের উপকরণ না থাকায় তারা শ্রমশক্তি, মেহনত, শ্রমশক্তি মানে মেহনত বিক্রি করে তারা জীবন ধারণ করে, তাদের সরবরাহ ইত্যাদি কথার সংজ্ঞা ওইভাবে দেওয়া হচ্ছে। তবে শ্রমিকের মধ্যে এখন অনেক স্তর ভাগ, সেগুলো ভালো করে দেখতে হবে। সেটা এই যে শ্রমিকদের মধ্যে সংগঠিত শ্রমিক এখন যত দিন যাচ্ছে তত কমছে। সংগঠিত ক্ষেত্রে দুরকম, সংগঠিত ক্ষেত্রে সংগঠিত শ্রমিক, এইটা যদি খালি ধরে, এরা 5% শ্রমিকদের। পশ্চিমবাংলায় যতটুকু 5%-এর বেশি হবে, এবং সেই শ্রমিকদের চেহারা অনেকটা বদলেছে এই সময়। কয়লা খনি শ্রমিক বলতে আমরা যা বুঝতাম, আমিও নিজে কয়লা খনি যখন দেখতে গেছি তখন যা দেখেছি, এখন অনেকটা পার্থক্য হয়ে গেছে। কারণ 80-90 হাজার টাকার নিচে মাসে কেউ বেতন পায়, দুটার প্রায় প্রত্যেকের আছে যখন আসে। এরা সংগঠিত ক্ষেত্রে সংগঠিত শ্রমিক। ইস্পাতে আমাদের বই বলছি 1,25,000 নিচে 1.5 লাখের চাইতে কেউ কম প্রায় মাইনে পায়। সুতরাং এই একটা অংশ, যেটা কী বলে আমাদের সাধারণ একটা ধারণা, সরবরাহ শ্রেণী ইত্যাদি, এইখানটায় যে শক্তি আছে, যে আমাদের ইউনিয়ন বলে না, শেষ হয়ে যাচ্ছে না, কারণ আমরা দুর্বল। প্রধান শক্তি আমরা ইস্পাতে বা কয়লায় যদি ধর্মঘট হয়, তাহলে ওরা সবাই মিলে অংশগ্রহণ করে বেশিরভাগ। আর সাধারণ ধর্মঘট হলে কিন্তু তার 4 ভাগের 1 ভাগ আসে। আবার ওইখানে ক্ষেত্রটা সংগঠিত, কিন্তু শ্রমিকরা অসংগঠিত। তার মানে একটা বড় অংশ, ইস্পাতি হোক আর কয়লাতে হোক, তারা হচ্ছে যারা ঠিকা শ্রমিক বলে, নানা চুক্তিতে হোক, কন্ট্রাকচুয়াল হোক, যাই হোক, এইসব যাদের মাইনে 10-12 হাজার টাকা, পেছনে 5,000-6,000 টাকাও আছে এই অংশ। আর তারপরে বিরাট অংশ হচ্ছে গ্রামীণ, যে তাদের যারা বদলাচ্ছে, তারা দেশে কাজ করে সেগুলো বদলাচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে।
পৃথিবীতে যেদিকে যাচ্ছে, যেরকম আমাদের দলিলে লেখা হয়েছে, পাঠিত হচ্ছে যে সারা পৃথিবীতে মোটামুটি উন্নত বিশ্বের উন্নত পুঁজিবাদী দেশগুলোতে তাই হয়েছে, অন্য জায়গায় ছড়াচ্ছে না। আমরা তো একেবারে পিছিয়ে পড়া দেশ না, মাঝামাঝি একটা জায়গায় আছে, কিন্তু উন্নয়নশীল দেশ ভারতের কথা বলছি। সেখানে হচ্ছে 2/3 শ্রমিক, 3 ভাগের 2 ভাগ তারা যেসব কাজ করে, সেই কাজ করার জন্য কোনো মানুষ দরকার নেই, যন্ত্রই যথেষ্ট। যন্ত্র মানে রোবট সব চালাতে পারে। রোবট একটা পুরো কারখানা চালাতে পারে, একটা বড় ব্যাংক চালাতে পারে, কি না চালাতে পারে। আমি ডাক্তারের বড় খুব জটিল অপারেশন মানুষের ভুল হতে পারে, মানুষ একদম লাগে যন্ত্রটা আপনার কি সব করতে পারে, কিন্তু কাজটা করেছে নিখুঁতভাবেই। এখানেও করেছে, কলকাতার কথা আপনারা হয়তো কাগজে দেখে পাচ্ছেন। এমনকি সাংবাদিক সম্মেলন রোবট করেছে কলকাতায়, আপনারা দেখেছি। আমি অন্য দূরের কথায় যাচ্ছি। সুতরাং এমন কাজ নেই, হেন কাজ নেই, গাড়ি চালানো থেকে আরম্ভ করে যা এই যে একটা প্রযুক্তির একটা এমন জায়গায় পৌঁছেছে, যেটা হয়তো সমাজতান্ত্রিক ব্যবস্থায় সপ্তাহে 5 দিন কাজ করলে, 6 ঘন্টা কাজ করলে যথেষ্ট, 8 ঘন্টাও লাগতো, আর সপ্তাহে 2 দিন ছুটি থাকতে পারে সমাজতন্ত্র করে। কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় উল্টো, এটাই হচ্ছে বিরাট রকম শোষণের ক্ষেত্র বলতে। থেকে কত রকম এই অসংগঠিত ক্ষেত্রে লোক রয়েছে, এই এলাকার উপরে নির্ভর করে, এই কারোর পক্ষে বলা মুশকিল। সেগুলোকে চিনতে হবে, এরা কারা, কী কী সেক্টরে ওরা কাজ করে, কী কী ক্ষেত্রকে ঘিরে কাজ করে, তাদের সংগঠিত করে। সুতরাং কৃষকদের মধ্যে যেরকম স্তর আছে, তাদের বিশেষ বৈশিষ্ট্য আছে। শ্রমিকদের মধ্যে এটা আরও জটিল, বিশেষ করে গ্রামাঞ্চল, শহরেও সব জায়গায়। কিন্তু আমি বলছি যে যেহেতু আমাদের কী বলে গ্রামীণ কর্মীদের ফেডারেশন তৈরির প্রসঙ্গ থেকে এইসব কথা বলা হচ্ছে, সেই জন্য তাদের চিন্তা তারা কিসে কাজ করে। আমার খেয়াল আছে একদিন খুব ভোরে আমি কোথায় একটা বলছি, আপনারা অনেকেই অনেক কিছু দেখে থাকেন, খুব ভোরে আমি ট্রেন থেকে নেমে মুর্শিদাবাদের জঙ্গিপুরের দিকে যাই। আর শত শত হাজার বললেও বেশি বলা হয়, মোটর সাইকেল পিছনে এরকম যাচ্ছে। এদের অনেকেই হচ্ছে যাদের বলা হয় ডেলিভারি বয়, ওরকম নানা রকম নাম আছে, যারা ওই কোনো একটা জিনিস, নির্দিষ্ট কিছু একটা জিনিস নির্দিষ্ট কোথাও দিতে হবে, সেটা একটা অর্ডার পাবে, আর সেটা সেখানে গিয়ে পৌঁছতে হবে, সেইটা সঙ্গে কাজের সঙ্গে যুক্ত। এবং এটা আমাদের কমপ্লেনটা বলছেন এখন, যে কেউ বলছে, লেখাও হয়েছেন, বলছেন যে কেউ বলছে এটা ভালো লাগে, আমি যা 5 দিন 10 দিন কাটলাম, তারপরে বাকি আমার ইচ্ছা। সে ভাবছে আমি স্বাধীন হয়েছি, ও কোনো স্বাধীনতা নেই, ওকে যন্ত্র চালাচ্ছে, মোবাইল ওখানে যেরকম আসে সেরকম করতে হবে। আর যদি 8 ঘন্টার মধ্যে না পৌঁছায়, ওখানে হুকুম করে পৌঁছতে যায়, ট্রাফিক বলবে অ্যাক্সিডেন্ট খুব হয়েছে, দেখতে হয়। সুতরাং এদের কারা কী করছে, তাদের মধ্যে কৃষক কত। আমি এই কৃষকদের স্তর বিন্যাস বলছিলাম, এর মজুরি স্তর বিন্যাস বলছিলাম, এগুলো সব বদলে যাচ্ছে। কৃষক কজন নিজে চাষ করে, নিজের জমি নিজে চাষ করে, তাদের নিয়ে আমাদের কৃষকের সংখ্যা দেখেছি। কিন্তু নিজের জমি নিজে কতজন চাষ করে, কতজন নিজে দেয়, কী শর্তে নিজে দেয়, কাকে নিজে দিচ্ছে, গরিবের জমি কি অপেক্ষাকৃত যে অবস্থাপন্ন সে লিখে নিচ্ছে, যে আরও অবস্থাপন্ন হচ্ছে লাভ করে, নাকি মাঝারি কৃষককে আর কেউ দিচ্ছে কাউকে জমি, অপেক্ষাকৃত গরিবকে সে ও নিচ্ছে নিজে, তার হয়তো যদি খাদ্য হয়ে থাকে চাল ফাল, তাহলে তার খানিকটা পাবে সে,
তার খাদ্য সংস্থান ইত্যাদি করবে। আগে আমরা ভাবতাম যে এরা এই যে করছে চাষটা, এটা নিজের খাদ্যটা সুরক্ষিত করে, আর বাকি চাষে লাভ ফাভ কিছু নেই, এটা ঝামেলা ঢুকে কিছু লাভ ক্ষতি হচ্ছে, লোকসান হচ্ছে। অপেক্ষাকৃত যারা বেশি মেহনত করে চাষে তাদের লোকসান, যাদের আর যেটা মেহনত করছে তার দাম নেই, মজুরি নেই, সে একটা নির্দিষ্ট অংশ পাচ্ছে। এখন আমি দেখছি, আমি অন্তর্ভুক্ত বলতে পারি, আপনারা আপনাদের অভিজ্ঞতা করছেন যে আমরা দেখতে পাচ্ছি এখন যে ওটাও নয় যে জমি দিচ্ছে সেই ওই চালটা খাবে তার কোনো কিন্তু মানে নেই, ও চাল বিক্রি করে দেবে যাকে নিয়ে, সেটা খাওয়ার মধ্যে চাল বাজার থেকে কিনবে, সম্পর্কটা খুব জটিল হচ্ছে। সেই অর্থে কৃষক সবাই কৃষক নেই, ক্ষেতমজুর যাদের বলি আমরা তারাও ক্ষেতমজুর সব কৃষিতেই শ্রম আছে সেরকম নেই। তাদের অনেকেই যে সময়টা মজুরি করে চাষে পেল আর বাকি যেটা পেল না সেইটা হচ্ছে অন্য কাজ করছে, সেগুলো অসংগঠিত ক্ষেত্রে কোনো একটা শ্রমিক হিসাবে সে কাজ করছে, সে খালি কৃষি শ্রমিক বা ক্ষেতমজুর না, সে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হিসাবে কাজ করছে। এই জিনিস, এইগুলো তথ্য যখন প্রয়োগ করা হয় তা দিয়ে কিছু ওই তথ্যটি করে কিছু লাভ। এখন কথা হচ্ছে ওখানে মাঠে কে কী করছে, তারা কত চোখ বন্ধ করে যে কথাটা বলে দেওয়া যায় সারা বিশ্বের ক্ষেত্রে, সারা দেশে, আমাদের রাজ্যে, এই জেলায়, সেটা হচ্ছে এই অংশটা যারা গ্রামের সর্বহারা অংশ এবং আধা সর্বহারা প্রলেটারিয়েট, সেমি প্রলেটারিয়েট, এই অংশটা বাড়ছে মানে খুব ভালো রেটেই বাড়ছে। এটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ অংশ। এই অংশকে যদি আপনি একত্রিত করতে না পারেন তাহলে এদের নিয়ে তো হবে কি বলে আপনার জনগণতান্ত্রিক ফ্রন্ট। বাম গণতান্ত্রিক ফ্রন্টের সঙ্গে জনগণতান্ত্রিক ফ্রন্টের পার্থক্য হচ্ছে, এক, আমি বললাম একটা বিপ্লবের ফ্রন্ট, রণনীতিগত ফ্রন্ট, একটা রণকৌশলগত। দুই, বাম গণতান্ত্রিক ফ্রন্ট তখন করতে হচ্ছে যখন শ্রমিক শ্রেণীর নেতৃত্ব বা শ্রমিক শ্রেণীর পার্টি, কমিউনিস্ট পার্টির নেতৃত্ব তার স্বীকৃত নয়, সর্বজন স্বীকৃত নয়, সবাই মেনে নিয়েছে এরকম নয়, বাকি সবাই মেনে নিয়েছে শ্রমিক শ্রেণী তুমি নেতা হবে। আমি বিশ্বাস করি যে আপনাদের যদি এখানে ভোট না হয় তাহলে আপনারা বেশিরভাগ করবেন না শ্রমিক শ্রেণীর নেতৃত্ব হবে, আপনাদের নেতৃত্ব আমরা সুতরাং কেবলমাত্র বিপ্লবের স্তরে শ্রমিক শ্রেণী সেই পর্যায়ে যেতে পারে তার কাজ যদি সেরকম তাকে বড় একজন শ্রমিককে কৃষক ইত্যাদি তারা মনে করে যে হ্যাঁ একটা শক্তি। এই বাম গণতান্ত্রিক ফ্রন্টের জনগণতান্ত্রিক ফ্রন্টের সঙ্গে আরেকটা পার্থক্য হচ্ছে তৃতীয় যেটা, সেটা হচ্ছে এটা খুব ভুল ধারণা আছে। আমাদের পার্টি কংগ্রেসে বলেছে প্রত্যেক রাজ্যে বাম গণতান্ত্রিক ফ্রন্ট গড়ে তোলার জোর দিতে হবে। বাম গণতান্ত্রিক ফ্রন্ট বলতে পশ্চিমবাংলার বাম ফ্রন্ট, কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট, ত্রিপুরার গণতান্ত্রিক ফ্রন্ট, এইটা বোঝায়। হ্যাঁ, এই তিনটা রাজ্যের জন্য যথেষ্ট, কিন্তু যথেষ্টও নয় আর কি, যথেষ্ট একটু কম, ভোটের জন্য ঠিক আছে, কিন্তু যে শ্রেণীর মোর্চা গঠনের কথা বলা হচ্ছে তার জন্যে এটা পর্যাপ্ত না। বাম গণতান্ত্রিক ফ্রন্ট একটা সর্বভারতীয় ফ্রন্ট বলে, সেই কাজটা আমরা পাচ্ছি না। পার্টি কংগ্রেস জন্য আপনারা এর মধ্যে আলোচনা করে থাকেন, আপনারা দেখবেন স্পষ্টভাবে লেখা আছে, সেজন্য প্রত্যেক রাজ্যকে বলা হচ্ছে যে সেখানে বাম গণতান্ত্রিক ফ্রন্টে কারা সামিল হতে পারে তাদের চিহ্নিত করা, তাদের এলাকায়ও চিহ্নিত করা। আমরা কটা পার্টি বুঝি, তার মধ্যে কেউ ছেড়ে যায়নি, কিন্তু 3-5টা লোক বেশি আনতে পারে না। কেউ থাকে না, সে তার চেয়ে অনেক বেশি লোক আনে। যে অনেক দিন ধরে আছে সেও ভয় পাচ্ছে, আবার যে নেই সে আবার তার শক্তি একটু বাড়ছে বলেও বলছে না, এরকম হচ্ছে। সেইটা হচ্ছে পার্টির ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এই শক্তিগুলো কারণ তাদের চিহ্নিত করে,
রাজ্যকে চিহ্নিত করতে হবে, তার মানে এলাকা ইত্যাদিকে চিহ্নিত করতে হবে। এইটা যদি করতে হয় তাহলে এই জমি কৃষক ক্ষেত মজুর এটা যদি করতে হয় তাহলে ফ্রন্টের ভিত্তিটা মোটামুটি একটা দাম। কিন্তু এটাই তো সব নয়, আরও বাকি আছে মধ্যবিত্ত। আমাদের পার্টি কর্মসূচি যখন আমরা সময় উপযোগী করি তখন আপনারা দেখবেন আগে এটা ছিল না, কিন্তু পরে 2000 সালে যেটা আমরা করেছি সেই কর্মসূচি আমরা এখন কর্মসূচি করি আর সেটার ভিত্তিতে নাম রাখি। সেখানে আপনারা দেখবেন মধ্যবিত্তের দুটো অংশের কথা বলা আছে। একটা উপরে যারা উদারনীতির পক্ষে, উদারনীতির দ্বারা তার লাভবান হয়েছে মনে করে লাভবান হয়েছে, সে সবকে লাভবান পাবেন না, কিন্তু তারা তো উপরে ছিল। আর নিচেরটা হচ্ছে সেই অংশ যারা এইসবের উদারনীতির ফলে আক্রান্ত হয়েছে এবং তাদের হাল খারাপ হচ্ছে। কিন্তু শেষটা বলা হয়েছে এদের আমাকে পেতে হবে মধ্যবিত্ত মৃত্যু, এই জনগণতান্ত্রিক ফ্রন্টের মৃত্যু, এর বাদ দিলে হবে, এদের পেতে হবে আমাকে। এইটা হচ্ছে সাধারণ বোঝাপড়া। তারপরে আরেকটা উপরের অংশ এখন পুঁজিবাদী বিকাশের ফলে হয়েছে, সেটা কৃষকের সঙ্গে মেলানো ঠিক না, হয়তো তার মধ্যে কিছু বড় কৃষক থাকবে, সেটাকে বলে যে গ্রামীণ ধনী, রুরাল রিচ, একটা ধনী সম্প্রদায় গ্রামে তৈরি করেছে। হ্যাঁ, আমি বলছি যে ধনী সম্প্রদায় তৈরি হয়েছে। এই ধনী সম্প্রদায় যেটা তৈরি হয়েছে গ্রামের ধনী, তাদের জমি থাকতে পারে, তারা হয়তো জমিদার হতে পারে। বেশিরভাগ সামন্ততান্ত্রিক জমিদার যারা ছিল তাদের কেউ খুব একটা বংশে বেঁচে বেঁচে আছে বা জমিদারি আছে সেরকম উঠতি যেটা হয়েছে সেটা হয়েছে। তারা হয়তো পুঁজিবাদী কোথায় চাষ করে সেটাও হতে পারে, নাও হতে পারে। তার আয়ের মূল উৎস কৃষি না, জমি না, তার আয়ের মূল উৎস অন্য কিছু করে, সারের ব্যবসা হতে পারে, বাস চালায় বলে হতে পারে, কন্ট্রাক্টারি করে হতে পারে, আর পুরো লুট করে হতে পারে। যে লুটেরাদের বাড়ি আপনারা দেখছেন এখন, বিশেষ করে গত 11 বছরে 3 তলা 4 তলা এই যে সব, এরা লুটেরা, এরা কোনো উৎপাদনে, এরা টাকার থেকে টাকা পড়বে, ঘুষ নিয়ে পড়বে, কমিশন নিয়ে পড়বে, কাটমানি থেকে পড়বে, ইত্যাদি ইত্যাদি নানা। সেটা একটা ক্ষেত্র, কিন্তু এ একটা অংশ। এই অংশটা কী বলে আপনার এই যে সব কৃষক বললাম, এর চাইতে কী বলে দেখছেন আপনি শত্রু শিবিরে আছে। কিন্তু আমি যেটা বললাম পাঞ্জাব হরিয়ানায় যেটা হলো, সেটা কিন্তু এই অংশেও ধনী কৃষক তো বটেই, জমিদার তো পুঁজিবাদী জমিদার তো বটেই, এবং এইরকম একটা গ্রামের একটা অংশ তারা হয়তো সব ওখানে লুটপাট করছে সেরকম না, সরকারি পশ্চিমবাংলার মতো না। তার বাড়ির ছেলেগুলো কেউ আর্মিতে কাজ করে, কেউ অমুক করে, কেউ তমুক করে, এইসব বেশিরভাগ হয়তো এরকম। এই যে অংশটা, এই অংশটা ছিল। বাকি থাকলো বুর্জোয়া পুঁজিপতি, তাদের দুটো ভাগ, একটা বৃহৎ, একটা অবৃহৎ। বৃহৎ পুঁজি আমাদের যেরকম কর্মসূচিতে বলেছি আমরা যে আমাদের রাষ্ট্র এবং সেই নীতি দিয়ে সরকার যা পরিচালিত হয় সেটা হচ্ছে যে বৃহৎ পুঁজি তাদের নেতৃত্বে পুঁজিপতি আর জমিদারদের যোগ। বৃহৎ পুঁজিপতি তাদের নেতৃত্বে হচ্ছে পুঁজিবাদী আর পুঁজিপতি আর জমিদারদের যোগ। তবে ছোটো মাঝারি পুঁজিপতি আর জমিদারদের যোগ, নেতৃত্ব হচ্ছে বৃহৎ পুঁজিপতি। নেতৃত্বে বললে কথাটা শেষ হয়ে গেছে। যে নেতৃত্ব বৃহৎ পুঁজিপতি যারা বিদেশি লগ্নি পুঁজির সঙ্গে ক্রমবর্ধমান হারে বেশি বেশি করে কাঁটছড়া বাঁধছে। এখন যা দেখতে পাচ্ছি রেট অনেক বেড়ে গেছে এই কাঁটছড়া বাঁধা, যাতে আমাদের আর্থিক সার্বভৌমত্ব আক্রান্ত হচ্ছে। সব বিদেশি কর্পোরেট, দেশি কর্পোরেট মিলে তাদের হাতে সব চলে যাচ্ছে। মাইগ্রেশন পাইপলাইন এই আমি কৈশব ব্যবসায়ী দাঁড়িয়ে যাচ্ছি। ফলে বৃহৎ পুঁজির সঙ্গে অবৃহৎ পুঁজিপতি, ছোট যাকে এমএসএমই বলা হয়, মিডিয়াম মাঝারি
স্মল ছোট, মাইক্রো মানে ক্ষুদ্র, এই MSME এন্টারপ্রাইজেস অর্থাৎ যারা এসব নানা রকম উৎপাদন, এইগুলোতে কিন্তু যারা কাজ করছে তারা হয়তো 16 জন 4টা 5টা শ্রমিক হতে পারে, কোথাও 8টা, তার মধ্যে অনেকগুলোতে যে মালিক সেও ওখানে ধরে কাজ করছে, কিছু না কিছু একটা কাজ করছে এরকম। এইটাই আমরা যখন সরকার ছেড়ে গেলাম, এইখানে আমাদের কর্মসংস্থান ছিল বৃহত্তম। আমাদের পরে ছিল সেকেন্ড, ভারতের সব রাজ্যের মধ্যে আমাদের পরে ছিল গুজরাট, কিন্তু অনেক পরে, অনেক। আমি 2010 সালের তথ্য বলছি আপনার। তাহলে এই যে অংশটা অবৃহৎ, এখন দেখা যাচ্ছে এই সময়কালে অবৃহৎ পুঁজিপতিদের সঙ্গে বৃহৎ পুঁজিপতিদের একটা দ্বন্দ্ব আসছে। আমাদের কর্মসূচিতে লেখা আছে যে তাদের কোথায় যাবে ঠিক নেই, কিন্তু সময় হলে তারা এদিকে আসতে পারে, ঠিকঠাক আমরা চেষ্টা করতে হবে, এইসব বাধা লেখা আছে। সুতরাং অবৃহৎ থাকলে তাদের সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বৃহৎ পুঁজির বেলায় যে দৃষ্টিভঙ্গি একরকম হয় না। তাহলে এই হচ্ছে আপনার ফ্রন্ট, যারা একসঙ্গে যদি আনতে পারেন তাহলে পরে বিপ্লবী ফ্রন্ট, জনগণতান্ত্রিক ফ্রন্ট ভিত্তি তৈরি হবে, সর্বভারতের ক্ষেত্রে সেটা তৈরি হবে। বাম গণতান্ত্রিক ফ্রন্ট হচ্ছে সেই কৌশল, যে কৌশলের মধ্য দিয়ে জনগণতান্ত্রিক ফ্রন্টকে তাদের সমবেত করতে হবে, তাদের এক জায়গায় আনা যায়। এই দৃষ্টিভঙ্গি থেকে কলকাতার সাংগঠনিক প্লেনা সিদ্ধান্ত করেছিল যে এদের কী করে একত্রিত করবেন, কী করে একটা ফেডারেশন করা। ফেডারেশন এটা মূলত কৃষক সভা, ক্ষেত মজুর আর শ্রমিক গ্রামাঞ্চলে তাদের আরবান ডকুমেন্ট একটা আলাদা আছে, আমি সেটাই যাচ্ছি, কিন্তু আমি বলছি যে এদের নিয়ে কী করে একটা ফেডারেশন তৈরি করা, এবং সেটা আমরা ফেল করেছি, পারিনি। এখনও যে আলোচনায় আছে সেটা এইসব আলোচনা হচ্ছে কেন না, এখনও দ্বিধা আছে। দ্বিধার কারণ কি? কোনো যুক্তি আছে? যুক্তি কিছু নেই, যুক্তি একটা আছে, সেগুলো কোনো যুক্তি নেই। এটা কি? এটা নিশ্চয়ই আপনাদের এখানে হয় না, কিন্তু কোথাও তো হয়, আমাদের কথাটা শুনতে বলে কৃষক সভার যখন মেম্বারশিপ করছে তখন ক্ষেত মজুরি মেম্বারশিপ ওরা করে দিচ্ছে, ওরা আগে করে নেয়, তারপরে আমরা যাই, তারপরে বলে আমি তো মেম্বার হয়েছি ওখানে, আবার একবার হবো কেন? হ্যাঁ, ওই জন্য ঝামেলার ব্যাপার। এই একটা প্রস্তাব তো আমাদের পার্টি কংগ্রেসেই শুনেছি, কোনো একটা রাজ্য থেকে কেউ বলছিলেন যে আমাদের ক্ষেত মজুরকে ছেড়ে দিন, আমরাই এই ফ্রন্টটা তৈরি করি ফেডারেশন। আর এই ফেডারেশনে আপনি তৈরি করেন, 3জনকে নিয়ে করতে হবে ফেডারেশন। পার্টি রাজ্যও ভাবতে পারে শ্রমিক শ্রেণীর নেতৃত্ব দরকার, যখন শ্রমিক শ্রেণীর নেতৃত্ব বিপ্লবের সময় থাকে, জনগণতান্ত্রিক বিপ্লবের সময়। বাম গণতান্ত্রিক ফ্রন্টের জন্য শ্রমিক শ্রেণীর নেতৃত্ব দরকারটা কোনো সম্পর্ক নেই, কারণ আমরা করব, কৃষক করবে, কৃষক করলে মেম্বারশিপ দেখুন আপনি, আমরাই হচ্ছে সবচেয়ে বেশি। হয়তো আপনাদের এখানে ঝগড়া হয় না এইসব নিয়ে, কিন্তু আমি বলছি যে এইগুলো কোনো ব্যাপার, অর্থাৎ বিপ্লব কী, কর্মসূচি কী, কর্মকৌশল কী, সেসব মাথায় নেই। মাথায় হচ্ছে কে আধিপত্য করবে, কে নেতৃত্ব করবে, কে ডাকতে পারবে, কার মেম্বারশিপ বেশি হবে, ইত্যাদি রকম ব্যাপার। তারপরে গ্রামাঞ্চলে একটা সমস্যা হচ্ছে যে এই যে শ্রমিককে সংগঠিত করা, এটা ঠিকই আমরা সবাই জানি যে ট্রেড ইউনিয়ন আমরা যে কাজে অভ্যস্ত, যেভাবে একদিন করেছি, তাতে এদের অসংগঠিত ক্ষেত্রকে আমরা এখনও সংগঠিত করতে অনেক দূর আছে, ক্যাডার কম আছে, কর্মী কম আছে। তাহলে আপনার এখানে বেশি থাকতে পারে, কোথাও কম থাকতে পারে, কিন্তু কর্মী কম আছে। এই যে কর্মীর অভাব আছে, অনেকে বলে কর্মীর অভাব, ও লেনিন থেকে আরম্ভ করে বিভিন্ন একটু ওই করেছে পার্টি সংগঠনের মূলনীতি, চারটা প্রবন্ধ আছে না, আমি অনেকবার মনে করে দিচ্ছি, নিশ্চয়ই এখানেও বলে থাকবো কোনোদিন, যে ওটার ভূমিকা কাকাও লিখেছিল 1947 সালে ফেব্রুয়ারি মাসে, স্বাধীনতার আগের কথা।
কয়েক মাস আগে ৪৭ সালে ফেব্রুয়ারিতে প্রথম সংস্করণ স্টালিন কাবানুজি নিমিত্ত মাংসুকি 4 জনের লেখা কমিউনিস্ট পার্টির সংগঠন। ও অনেক এডিশন হয়েছে, অনেকের আপনাদের কাছে আছে, তো কাজে এটা মানে কিছু নতুন ব্যাপার বলছে সেরকম না। তো আমি এটা উল্লেখ করছি এই জন্য যে এই যে আমাদের একটা ফেডারেশন তৈরি করার উদ্দেশ্য, সেটা হচ্ছে যে ওইখানে আমি যেটা বলতে গিয়ে বললাম, কর্মী নেই, লেনিনকে কোট করে দিমিত্রভ বলছেন, বললেন কর্মী নেই, কর্মী নেই, বলছেন কর্মী আছে, কর্মী নেই। কর্মী তো অনেক আছে, কিন্তু আমরা কর্মী পাচ্ছি। হয়তো এরকম সবটা নয়, কিন্তু সেটা হলেও ঠিক যে আসলে কর্মী আছে, সেই কর্মীকে আমার ঠিক পছন্দ হচ্ছে, মানে আমার কথা বলছে, পার্টির কথা বলছে। একটু পটপট কথা বলে, বয়স একটু কম, ছোটো মুখে বড় কথা বলছে, দুটো বাঁধিয়ে দেয়, ঝামেলা করে মাঝে মাঝে, ডিসিপ্লিন লো হয়েছিল, শৃঙ্খলা শৃঙ্খলা সব মানছে না। আরে আপনি তো শৃঙ্খলেই মাঝেনি, আর শৃঙ্খলা একটু করে করছেন, সেটা মনের দিক দিয়ে মাথা হয় এখানে। সুতরাং কর্মীর অভাব নয়, এটা বললাম, এটা চিরকালের কমিউনিস্ট আন্তর্জাতিকে যত দলিল পত্রিকা আছে, যে কেউ পড়ে সেখানে দেখতে কর্মী আছে, কর্মী নেই। সেই জন্যে নেই, মানে কারণটা হচ্ছে আমি বললাম একটা কারণ বললাম, হয়তো অনেক কারণ থাকতে পারে, সেটা বহু দৃষ্টান্ত আমরা এখনও দেখছি। আজকে এখানে পাটাকে নিচে কথা বলছিলাম, কালকে যেখানে জলপাইগুড়ি ট্রেন ধরবার আগে এখানে এসে শুরু করে প্ল্যাটফর্মে আছে, সেখান পর্যন্ত কথা বলছিলাম, সবাই এই কথাই বলছে। বেরো বললো নেই, গেলে তো সবাই সারা দিচ্ছে, পয়সা চাইলে পয়সা দিচ্ছে, যে পয়সা কোনোদিন তুলিনি এখন তাই পাচ্ছি। উল্টে বলছে তুমি আসছো না কেন, আমি যাচ্ছি না তো, আমি তো বলছি তুমি আসছো না কেন। এটা সাধারণ অভিজ্ঞতা, আমি কথা বলাচ্ছি। সুতরাং আমরা ট্রেড ইউনিয়ন ফান্ডের লেটারে বলি ঠিক আছে, আপনাদের ক্যাডার নেই, কিন্তু কেউ হয়তো ক্ষেত মজুর করছে, করছে তো করছে, ক্ষেত মজুর করলে সেখানে বিশুদ্ধ ক্ষেত মজুরকে পাচ্ছে না। এইসব ক্ষেত মজুরদের মধ্যে যারা কিছুক্ষণ শ্রমিকের কাজ করছে, তাদের আমি জানি না এখানেও তাই হবে, কারণ আমি একেবারে মেদিনীপুরের যে পোর্শনটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, যেখান থেকে একটা অংশ এসে আপনাদের এখানে জমিদার লাটের মালিক হয়েছে সুন্দরবনে, সেখানে তো একটা অংশ শ্রমিক তারা হচ্ছে চাষের সময় চাষ করতো, তারপরে এবারে ওই উদ্ভূতিতে বেরিয়ে যেত মাছ ধরতে, 3 মাসও যেতে পারে। আপনাদের নেই না, থাকতে হবে একরকম তো মোটামুটি টাকা। তার মানে সে কি, সে তখনকার কথা বলছি আমি, তখনও শ্রমিক ছিল, সে কি বিশুদ্ধ কৃষক না ক্ষেত মজুর ছিল। অর্থাৎ ক্যাডার কে প্রত্যেকে পাচ্ছে সেটা বড় ব্যাপার। অর্থাৎ এই অসংগঠিত ক্ষেত্রটা গড়ে তোলবার জন্য, তারপরে এই ইন্টার ফেডারেশন তৈরি করার জন্য এই যে কাজটা, এই কাজটা যদি বৈপ্লবিক পরিপ্রেক্ষিত থেকে না দেখা হয়, তার আসল অনকৌশলগত ফ্রন্ট, বাম গণতান্ত্রিক ফ্রন্ট গড়ে তোলার দৃষ্টিভঙ্গি থেকে না দেখা হয়, যার মধ্য দিয়ে যে বিপুল অংশ সর্বহারা, আধা সর্বহারায় পরিণত হচ্ছে, তাদের ত্যাগ করা যায়, এই দৃষ্টিভঙ্গি থেকে যদি না দেখা হয়, তাহলে এটা কমিউনিস্ট পার্টি হয়। কমিউনিস্টদের এইভাবে আমার মনে হয় যে, আমি খুব কথা বলাতে চাইনি, কারণ কথা শেষ নেই, সেজন্য কথা বলাতে চাই। মূল যদি এই বিষয়টা আমরা উপলব্ধির ক্ষেত্রে কোথাও অসুবিধা আছে, সেটা আমাদের আলোচনা করে নিজেদের মধ্যে ঠিক করতে হবে। কিন্তু এইটা ছাড়া আর অন্য কোনো পথ নেই। যদি যারা বিপ্লবের কথা বলে, পার্টির কথা বলে, জনগণতান্ত্রিক ফ্রন্ট, বাম গণতান্ত্রিক ফ্রন্ট কোথায় কোথায় বক্তৃতায় উচ্চারণ করে, তাদের কাছে বলা যতটা সহজ, করা তার চাইতে 100 গুণের বেশি হচ্ছে কাজ, কঠিন কাজ করতে হয়। কিন্তু করলে যে হয় তার প্রমাণ এখন হয়। একটা উদাহরণ খালি দেওয়া যায় যে, এই যেটা হলো দিল্লির চারদিকে ঘিরে এই যে জিনিসটা হলো,
কৃষকরা 3টা বিল তা প্রত্যাহার করতে বাধ্য করতে পারবে। ছোট ব্যাপার এতে পার্টিতে কার কি আছে? হ্যাঁ, আমাদের পার্টির যারা তারা ওর সঙ্গে যুক্ত আছে, কিন্তু তাদের যেরকম বললাম আমি শ্রমিক শ্রেণী বা তার পার্টির নেতৃত্ব এখনও স্বীকৃত নয়, তাকে নিয়ে সব নেতাবৃন্দ তারা সবাই মিলে ওখানে নেতা। আবার তারা এই যে শেষ আপনি দেখবেন অগ্নিপথে এখানে বলেছে যে সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বান আপনারা দেখে থাকবেন, জান না আমার কাজ হচ্ছে পোস্ট পেলে আমি পেজে পোস্ট করি। সংযুক্ত কিষাণ মোর্চা আহ্বান করেছে যেটা কোনো দিন আজ পর্যন্ত করেনি, সেটা হচ্ছে সমস্ত সংগঠন, সমস্ত গণসংগঠন এবং রাজনৈতিক দল তাদের সবাইকে আমরা আহ্বান করছি এই 24 তারিখে এই যে একটা ছিল এটার জন্য। তারপরে ওরা আগমন দল যদি বাম গণতান্ত্রিক ফ্রন্ট বলতে কি বোঝায়, চেহারাটা কীরকম হবে যদি আপনাকে বুঝতে হয়, তাহলে ওইটার দিকে সর্বভারতীয় স্তর এই কথাটা বোধহয় আমি লিখেছিলাম কোথাও, যাই হোক এখন পর্যন্ত কেউ গাড়িগালার দেয়নি বা আমাকে চিঠিও দেয়নি বা মোবাইলেও মেসেজ পাঠায়নি। সেটা তার কারণ সেটা আমাদের আলোচনার ভিত্তিতে, বোঝাপড়ার ভিত্তিতে। অর্থাৎ এইরকম একটা জিনিস হতে পারে, সেখানে আমার পার্টির নেতৃত্ব আছে, কিন্তু আমি সেখানে দাঁড়াতে পারি, সেখানে একটা ভূমিকা পালন করতে পারি। লোক আছে আপনি এখানে ব্যবহার করতে পারছেন কি পারছেন না, পাঞ্জাব হরিয়ানায় যা হবে আর এখানে তা হবে এরকম সম্ভব না, চরিত্রগত পার্থক্য আছে। কিন্তু বোঝাপড়াটা যদি পরিষ্কার থাকে মাথায়, এবং শ্রমিক কৃষক মৈত্রী হয়েছে না, তা হয়। কিন্তু এরা ডাকলে ধর্মঘট, ওরা ধর্মঘট করে, ওরা ধর্মঘট ডাকলে কৃষক সমর্থন করে, মৈত্রী না, একটা বোঝাপড়া তো হয়েছে প্রাথমিক স্তরে। মৈত্রী হবে ওইখানে ওই জনগণতান্ত্রিক বিপ্লবে, কিন্তু একটা বোঝাপড়া, একটা পরস্পরের কাছাকাছি আসে। শ্রমিক কৃষককে বলছেন কৃষক শ্রমিক। একদম লাস্ট কথা হচ্ছে আমার, যে পৃথিবীতে এরকম কোনো বিপ্লব হয়নি, যেহেতু মূলত এখন পর্যন্ত কোনো উন্নত পুঁজিবাদী দেশে সেই অর্থে গণতান্ত্রিক বিপ্লব, সমাজতন্ত্র ইত্যাদি হয়নি। কিন্তু যতগুলো হয়েছে তার সব অভিজ্ঞতাই বলে যে কৃষক শ্রমিক এসব ছাড়া আর যদি একটা শক্তি থাকে সে হচ্ছে সৈনিক। আপনারা হয়তো খেয়াল করুন যে কী বলে নভেম্বর বিপ্লব যা বলা হয়, 3টে বিপ্লব আছে তার ভিত্তিতে। একটা হচ্ছে কিন্তু শান্তি, কৃষকরা গেছে ওখানে ফ্রন্টের ভালো লড়াই করছে, যেটা লেনিন বিরোধিতা করছে। আমাদের ভোটের বিরুদ্ধে যুদ্ধ, আমার বিরুদ্ধে যুদ্ধ না করে যুদ্ধটা বন্ধুটা তো ঘুরিয়ে ধরতে হবে দেশের শাসক শ্রেণীর বিরুদ্ধে। আর উনি শান্তির আহ্বান, জার্মানির সঙ্গে মৈত্রী যুদ্ধ করছে, আর শ্রমিকরা ফিরে আসতে পারছে। ফিরে এসে শ্রমিকদের সোভিয়েত তৈরি হলো, সৈনিকদের সোভিয়েট তৈরি হলো, কৃষকদের সোভিয়েট তৈরি হলো। কৃষকদের সোভিয়েটে গিয়ে বিপ্লবের 7 তারিখের পরে যারা 7 থেকে 10 হয়তো দুনিয়া কাঁপানো 10 দিন করেছে, যে কেউ জন রেটের লেখা ভালো বাংলা খারাপ হয়নি তো কাজে ওটা যে কী বলে ওইখানে আছে যে লেনিন বক্তৃতা করতে দাঁড়িয়েছেন কৃষকদের, আর ওকে সব চেঁচামেচি করছে, কারণ কৃষকদের মধ্যে বলসেভিক পার্টি সেরকম বিরাট শক্তি ছিল, অন্য একটা সোশ্যাল ডেমোক্রেটিক ফোর্স ওইসব কতগুলো তারা বেশি করছে। এবারে সোশ্যালিস্ট রেভলিউশনে এই একটা সোশ্যালিস্ট রেভলিউশনে বলে কাটছো একটা, তারা বেশি করছে। তারা তো সবাই কী বলে চেঁচামেচি করতে আরম্ভ করছে, লেনিনকে বলতেই দেবে। আর সেখানে যেরকম বিবরণ আছে আমার যেটুকু মনে পড়ছে, অনেকদিন আগে পরে তো কাজে উনি ওই যে কনফারেন্সে ব্যাচ দেয়, উনি ওই ব্যাচটা এরকম করে খুলে রাখেন। তখন ওই ভাবলো কী বলছে, আছে শুনি কী বলছি, গোলমালটা ছেড়ে। তারপরে ব্যাচটা দেখিয়ে বললেন যে আমি এই সম্মেলনে নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনাদের বলতে পেরেছি। নির্বাচিত প্রতিনিধি ব্যাচ পেয়েছে, ওর ভালো অধিকার আছে, দেবেন না।
তাই ঠিক আছে, চুপ করে ঠিক আছে, মনে বলবাম থেকে। তৃতীয় বাক্যটা আপনি বললেন, এটা ঠিকই যে এই বিপ্লবের ফলে যে জনকমিশন পরিষদ গঠিত হয়েছে, আমি তার সভাপতি, এটা ঠিক। তৃতীয় বাক্যটা সেটাও ঠিক, জনকমিশন পরিষদের সভাপতি হয়েছে বিপ্লবের পরে ক্ষমতা করে। চতুর্থ হচ্ছে আমরা কৃষকদের জমি দিচ্ছি, শান্তি চাই, বিদ্যুৎ, স্বাস্থ্য, শান্তি, এটা প্রমাণ। ওই প্রস্তাব উনি গ্রহণ করাতে পারলেন ওখানে, যাকে কথা বলতে দিচ্ছিল না, ওই একটা বক্তৃতা, এরকম একটা ঘটনা, সেটা হচ্ছে বিবরণ ওইখানে আছে। সৈনিক থেকে পুলিশ, এটা আপনার এই অঞ্চলে যারা কি বলে ওই যে সিভিল ভলেন্টিয়ার ইত্যাদি রয়েছে, পুলিশকে আমরা গালিগালাজ করে কোনো সন্দেহ নেই, স্থির কাঠামোর ব্যাপার। সৈনিকদের তো আরো বেশি গালিগালাজ করতে হয়। কিন্তু কথা হচ্ছে এই যে এরা সব কৃষকের বাড়ির সন্তান হচ্ছে বেশি, গ্রাম থেকে বেশি আসে। কোনো বড় লোকের বাড়ির ছেলে যাবে পুলিশ ফোর্সে কাজ করতে? আর্মিতে যাবে বড় লোকের বাড়ির ছেলে দেবে? হ্যাঁ, যেতে পারে, সেরকম মেজর ফেজর হতে পারে, বড় লোকের বাড়ি, কিন্তু তাদের প্রায় গ্রাম থেকে। কোথাও পৃথিবীতে বিপ্লব হয়নি যেখানে যেখানে হয়েছে সেখানে এই সব ছেড়ে দিল। তার কারণ কৃষক মানে হচ্ছে ওই ওই অংশটা, ওর বাড়ির ছেলেরা প্রায় পাঞ্জাব, হরিয়ানা ইত্যাদি, যারা উত্তরপ্রদেশ, আপনারা আর্মির হয়তো কম পয়সা দেখে থাকবেন। আর বাংলায় কেউ ছোটো করে ভাববেন, আপনার ওই উত্তরের সবগুলো দেশ ছেড়ে দিলে উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল, সবটা মিলিয়ে এদিকটায় বাংলা হচ্ছে হাইয়েস্ট, ওদের ওপরের দিকটায় বাদ দিলাম। আর্মিতে যারা যাবে, পুলিশের তো তাই। স্টেট পাওয়ারের রাষ্ট্র ক্ষমতার লাঠিকে বাড়ি মারে, যাকে আপনাকে কি বলে ইলেকশনের সময় স্পেশাল ফোর্স লাগলে যাদের পাঠায়, আর বলতে কথাই নেই। আর্মি নামাতে হয় যখন, তখন তাদের ডাকতে হয়। এরা এদের সঙ্গে সম্পর্কটা কিছু। সুতরাং যদি মনে হয় যে এসব করার দরকার আছে, তাহলে আপনারা ভেবে দেখবেন এবং করবার চেষ্টা করবেন। আমাকে একটা সুযোগ দেবেন, যখন আপনারা শুরু করেছেন তখন আপনারা আমাকে কিছু শেখাবেন, যেটা আমি শুনতে আসবো, শিখতে আসবো। সেই জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাদের কমপ্লিট।